এই পার্টে তিনটে বিষয় আলোচনা হবে। প্রথমে কেমিওসমোটিক হাইপোথিসিস, তারপরে C2 চক্র বা ফটো রেসপিরেশন বলে, এবং তারপরে C4 চক্র। আর C3 চক্র যেটা আছে, C3 চক্রটাই হচ্ছে কেলভিন সাইকেল, যেটা অলরেডি আমাদের পড়া আছে। তাহলে প্রথমে কেমিওসমোটিক হাইপোথিসিস। এই তত্ত্বটা এটিপি উৎপাদন সংক্রান্ত। এটিপি দুই জায়গাতে দুই পদ্ধতিতে উৎপন্ন হয়। এটিপি উৎপন্ন হওয়ার পদ্ধতির নাম হচ্ছে ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন, এডিপির সঙ্গে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। এই ফসফোরাইলেশন পদ্ধতি এটা মাইটোকন্ড্রিয়াতে হয়। এটাকে বলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আর ক্লোরোপ্লাস্টে হয় সেটা হলো ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বা ফটোফসফোরাইলেশন। তাহলে দুটো পদ্ধতির মাধ্যমেই কি তৈরি হয়? এটিপি জেনারেশন হয়, এটিপি তৈরি হয়। এইবার এই যে দুটো তত্ত্ব, যে তত্ত্বের মাধ্যমে অর্থাৎ দুই জায়গাতে এটিপি তৈরি হয়, এই এটিপি সংশ্লেষ সংক্রান্ত যে তত্ত্ব, এইটা দিয়েছিলেন পিটার মিচেল 1961-এ। ওনার এই তত্ত্বটাই সর্বজন গ্রাহ্য, সবাই গ্রহণ করেছেন। এই তত্ত্বতে কি বলা হয়? এই যে ক্লোরোপ্লাস্ট তার ভেতরে কি থাকে? গ্রানা থাকে, একটাকে গ্রানাম বলে। এই ক্লোরোপ্লাস্টের গ্রানামের থাইলাকয়েডে, তাহলে কথাটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানা হচ্ছে বহুবচন, তার থাইলাকয়েডে তিনটে ঘটনা ঘটে। এই তিনটে ঘটনা কি কি? ইলেকট্রন পরিবহন বা ট্রান্সপোর্ট, প্রোটন পরিবহন বা ট্রান্সপোর্ট, এবং এটিপি সিনথেসিস। এই তিনটে ঘটনা ঘটে। কিভাবে ঘটে তার বিবরণ। এটা থাইলাকয়েডের এইটা পর্দা, আর এই জায়গাটা ভেতরের ফাঁকা জায়গা, এটা হচ্ছে লুমেন। তাহলে থাইলাকয়েডের পর্দা আর এটা লুমেন, এটা পর্দা। থাইলাকয়েডের এই পর্দায় নির্দিষ্টভাবে PS1, PS2, এই যে ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2, সাইটোক্রোম B, F এবং এটিপি সিনথেজ, এটা হচ্ছে এটিপি সিনথেজ, এটাকেই F0, F1 বস্তু বলে, কিন্তু এটা যেহেতু ক্লোরোপ্লাস্টের সেই জন্য CF0, CF1 বলে। এইভাবে অবস্থান করে। এইবার এইখানে কি হয় সেটাই হচ্ছে আসল ঘটনা। কিভাবে বা কেন এটিপি তৈরি হয়? যখন চক্রাকার এবং অচক্রাকার
ফটোফসফোরাইলেশন হয় তখন কিউ চক্রের মাধ্যমে, এটা একটা ডিফারেন্ট চক্র, এখান থেকে প্রোটন বেরিয়ে আসে, সেই প্রোটনকে কিউ কিউ গ্রহণ করে, QH2 তৈরি করে এবং তারপরে সেটা লুমেনে পাঠিয়ে দেয়। তার ফলে লুমেনে হাইড্রোজেনের পরিমাণ বাড়ে। কিসের ফলে? কিউ চক্রের মাধ্যমে। এটা একটা ঘটনা। এরপরে কি হয়? এখানে NADP+ সে হাইড্রোজেন গ্রহণ করে, হাইড্রোজেন অর্থাৎ প্রোটন গ্রহণ করে NADPH+ গঠন করে। তার ফলে এই যে বাইরের জায়গাটা যেটা স্ট্রোমা ধাত্র, এইটা তো থাইলাকয়েড, তাহলে বাইরের জায়গাটা স্ট্রোমাতে প্রোটনের পরিমাণ কমে। তাহলে এখানে কিউ চক্রের মাধ্যমে প্রোটনের পরিমাণ বাড়লো, কিন্তু বাইরে স্ট্রোমাতে প্রোটনের পরিমাণ কমলো। আবার যখন হাইড্রোলাইসিস হয় অর্থাৎ জলের বিয়োজন ঘটে, তখন H+ ও H- তৈরি হয়। তখন যে H+ তৈরি হয় তার ফলে এই লুমেনে প্রোটনের পরিমাণ বেড়ে যায়। তাহলে এখানে প্রোটনের পরিমাণ কমলো কিন্তু ভেতরে প্রোটনের পরিমাণ বেশি। তাহলে প্রোটনের কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্ট হয় অর্থাৎ পার্থক্য হয়, প্রোটনের ঘনত্বের পার্থক্য। এখানে প্রোটনের ঘনত্ব বেশি আর বাইরে স্ট্রোমাতে প্রোটনের ঘনত্ব কম। তাহলে এখানে কি তৈরি হয়? প্রোটন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে পার্থক্য, এখানে বেশি এখানে কম। ATPase, ATPase এটা হচ্ছে এটিপির ভাঙনের মাধ্যমে শক্তি তৈরি করে। আবার যেহেতু এখানে প্রোটন বেশি এখানে কম, এই শক্তি নিয়ে এই প্রোটনের এবার ফ্লো হয়, এর ভেতর দিয়ে প্রোটনের ফ্লো হয়। যখন প্রোটনের ফ্লো হয় তখন তড়িৎ রাসায়নিক বিভব, কথাটা কি? তড়িৎ রাসায়নিক যে পোটেনশিয়াল বিভব তৈরি হয়, তার ফলে এখানে ADPর সঙ্গে PI যুক্ত হয়ে ATP তৈরি করে। তাহলে ATP তৈরির এই পদ্ধতিটাই কেমিওসমোটিক হাইপোথিসিস। এখানে যেটা উল্লেখ্য সেটা হচ্ছে যে 3টে প্রোটন যদি ক্যারি হয় তাহলে একটা ATP তৈরি হয়। 3টে প্রোটন ক্যারি হওয়া মানে ফ্লো হলে একটা ATP তৈরি হয়, এইটা এখানে উল্লেখযোগ্য। তাহলে এইটাই হচ্ছে কেমিওসমোটিক হাইপোথিসিস। নেক্সট C2 পাথওয়ে বা ফটো রেসপিরেশন। C2 পাথওয়ে or ফটো রেসপিরেশন। C2 পাথওয়ে or ফটো রেসপিরেশন কাকে বলে? যে প্রক্রিয়ায় উচ্চ আলোক ঘনত্বে এবং উচ্চ অক্সিজেন তীব্রতায়, উচ্চ আলোক ঘনত্বে এবং উচ্চ অক্সিজেন তীব্রতায় সবুজ উদ্ভিদের কোষে অক্সিজেন যদি বেশি থাকে তাহলে কি হয়? অতিরিক্ত CO2 উৎপন্ন হয় এবং 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড এর বদলে, এটা এমনি জাস্ট মনে রাখার জন্য বললাম, এর বদলে 2 কার্বনযুক্ত ফসফোগ্লাইকোলিক অ্যাসিড বা ফসফোগ্লাইকোলেট
এইটা প্রথম স্থায়ী যৌগ। হ্যাঁ, তাহলে প্রথম স্থায়ী যৌগ হিসেবে ফসফোগ্লাইকোলিক অ্যাসিড উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে C2 পাথওয়ে বলে। তার মানে যে প্রক্রিয়ায় 2 কার্বনযুক্ত পদার্থ ফসফোগ্লাইকোলেট বা ফসফোগ্লাইকোলিক অ্যাসিড প্রথম উৎপন্ন হয় তাকে C2 পাথওয়ে বলে। এটা দেখা যায় কোথায়? স্থান, একদম প্রপার স্থান হিসেবে ধরলে CPM, এইটা মনে রাখতে হবে। C ফর ক্লোরোপ্লাস্ট, P ফর পেরক্সিজোম, M ফর মাইটোকন্ড্রিয়া। এখানে দেখা যায়। তাহলে ঘটনাটা কোথায় কোথায় ঘটবে? ক্লোরোপ্লাস্টে, দেন পেরক্সিজোমে, দেন মাইটোকন্ড্রিয়াতে ঘটবে। আর কোন উদ্ভিদে দেখা যায়? টমেটো, ভুট্টা, এগুলো সব কমন উদ্ভিদ। ক্লোরেল্লা, গম, অর্থাৎ সবই এগুলো কি C3 উদ্ভিদেই দেখা যায়। কিন্তু কন্ডিশন যদি এরকম থাকে, আলোর ঘনত্ব বেশি থাকে, অক্সিজেনের তীব্রতা বেশি থাকে, তখন এটা কনভার্ট হয়ে যায় C2 চক্রতে। এইবার মূল ঘটনা 3টে জায়গায় ঘটে: ক্লোরোপ্লাস্টে, পেরক্সিজোমে, মাইটোকন্ড্রিয়াতে। ক্লোরোপ্লাস্টে যে ঘটনাটা ঘটে, নর্মাল প্রসিডিওর কি? যদি CO2 থাকে, CO2 কে গ্রহণ করে? CO2 গ্রহণ করে RUBP। RUBP গ্রহণ করে প্রথমে কি হওয়ার কথা? হওয়ার কথা PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড, এইটা হওয়ার কথা। এবার এটা সাইকেলটা এইভাবে চলার কথা। হ্যাঁ, এটা কেলভিন চক্র এইভাবে চলবে। কিন্তু যদি এই অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে CO2-র বদলে, এখানে যদি অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে, তখন RUBP কার্বক্সিলেজ RUBP অক্সিজিনেজ হিসেবে কাজ করে। তখন কিন্তু এখানে এই 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি না হয়ে এখানে 2 কার্বনযুক্ত ফসফোগ্লাইকোলেট, এটা হচ্ছে 2 কার্বনযুক্ত, এইটা প্রথম তৈরি হয়। তাহলে প্রথম তৈরি হলো 2 কার্বনযুক্ত ফসফোগ্লাইকোলিক অ্যাসিড বা ফসফোগ্লাইকোলেট, এই জন্য এটাকে C2 চক্র বলে। এরপর কি হয়? এই ফসফো অর্থাৎ ফসফেট গ্রুপটা, ইনঅর্গানিক ফসফেট, একে রিলিজ করে দেয়। রিলিজ করে দিয়ে কিসে পরিণত হয়? ফসফোগ্লাইকোলেট থেকে ফসফো বেরিয়ে গেলে গ্লাইকোলেট এ পরিণত হয়, অর্থাৎ গ্লাইকোলিক অ্যাসিড। এই গ্লাইকোলেট এবার ক্লোরোপ্লাস্ট থেকে পেরক্সিজোমে প্রবেশ করে। গ্লাইকোলেট পেরক্সিজোমে প্রবেশ করে এ গ্লাইঅক্সাইলেট গঠন করে। এখানে অক্সিজেন প্রবেশ করে, অক্সিজেন যেহেতু বেশি থাকে, অক্সিজেন প্রবেশ করে H2O2 উৎপন্ন করে। তাহলে গ্লাইকোলেট, গ্লাইঅক্সাইলেট। এরপর সেটা পরিণত হয় গ্লাইসিনে। এরপরে পেরক্সিজোমেই গ্লাইসিনে পরিণত হয়। এরপর পেরক্সিজোম থেকে গ্লাইসিন এখান থেকে এখানে প্রবেশ করে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে। মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে CO2 রিলিজ করে, NH3 রিলিজ করে গ্লাইসিন,
সেরিনে কনভার্ট হয়। এই সেরিন মাইটোকন্ড্রিয়া থেকে আবার পেরক্সিজোমে প্রবেশ করে এখানে হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এরপরে এখান থেকে পেরক্সিজোমেই হাইড্রক্সি পাইরুভেট গ্লিসারেট অর্থাৎ গ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হয়। এরপরে এই গ্লিসারেট পেরক্সিজোম থেকে গ্লিসারেট কোথায় আসে? ক্লোরোপ্লাস্টে আসে। নর্মাল সাইকেল যদি চলতো তাহলে কি হয়? আরইউবিপি CO2কে গ্রহণ করে পিজিএ ফরমেশন করত। এখানে সেইটাই দেখানো হলো, এটা নর্মাল কেলভিন সাইকেল। এইবার এই গ্লিসারেট এখানে আসার পর, ক্লোরোপ্লাস্টে আসার পর গ্লিসারেট কিসে কনভার্ট হয়? ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ ফসফোগ্লিসারেটে। তার মানে এখানে গ্লিসারেট এটিপি থাকলে কাইনেজ নাম হয়, কাইনেজ এনজাইমের প্রভাবে এটিপির সঙ্গে যুক্ত হয়ে ফসফোগ্লিসারেট গঠন করে। আর যে সুক্রোজটা তৈরি হয় সেটা এখান থেকে তৈরি হয়। এবার নর্মাল কেলভিন সাইকেল চলতে থাকে আবার। তাহলে এই প্রসেসটাই হচ্ছে C2 পাথওয়ে। এটাকে C2 পাথওয়েকে বলে কেন? উচ্চ আলোক ঘনত্বে এবং উচ্চ অক্সিজেনের তীব্রতায় প্রথম স্থায়ী যৌগ হিসেবে 2 কার্বনযুক্ত ফসফোগ্লিসারেট এইটা প্রথম তৈরি হয়। ফসফোগ্লাইকোলিক অ্যাসিড এটা প্রথম তৈরি হয় বলে। C2 চক্রের পর এবার আমরা পড়ব C4 চক্র বা C4 সাইকেল। এর আগে আমরা পড়েছি C2 সাইকেল। C2 সাইকেলটা অ্যাকচুয়ালি আবিষ্কার করেছিলেন 1959-এ ডিকার অ্যান্ড টিও। পরে 1965-এ ক্রোটভ একে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন এবং 14CO2 এইটা ইউজ করে দেখেছিলেন। ওটা C2 চক্রের পার্ট। C4 চক্র, C3 চক্র আছে, সেটা নর্মাল কেলভিন সাইকেল। C4 চক্র কাকে বলে? এটাও এক ধরনের সালোক সংশ্লেষ, আলোর উপস্থিতিতে হয়। তাহলে যে সালোক সংশ্লেষে প্রথম স্থায়ী যৌগ হিসাবে 2 কার্বন যুক্ত 2C যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড প্রথম স্থায়ী যৌগ হিসেবে উৎপন্ন হয়, তাকে C4 চক্র বলে। যদি 2 কার্বনযুক্ত পদার্থ উৎপন্ন হয় সেটা C2 চক্র, 3 কার্বনযুক্ত পদার্থ প্রথম উৎপন্ন হলে সেটা C3 চক্র, 4 কার্বনযুক্ত পদার্থ উৎপন্ন হলে C4 চক্র। এইবার একটুখানি কথা জানতে হবে, হিস্টোরিক্যাল কথা। সেটা হচ্ছে যে বিজ্ঞানী কর্টসচাক, হার্ট, বার এনারা প্রথমে আখ গাছ নিয়ে পরীক্ষা করেন। আখ গাছের পাতায় দেখলেন যে নর্মাল যেটা সালোক সংশ্লেষ সেই পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড সংবন্ধন ছাড়াও অন্য পদ্ধতিতেও কার্বন ডাইঅক্সাইডের সংবন্ধন হতে পারে। পরে এর ব্যাখ্যা দেন বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক 1970-তে। ওই জন্য এই যে সাইকেলটা এটাকে হ্যাচ স্ল্যাকের পথও বলে, হ্যাচ স্ল্যাকের সাইকেলও বলে। এইটা কাদের দেখা যায়? আখ, ভুট্টা, আপাং, নোটে শাক, সরগম এই সকল উদ্ভিদে দেখা যায়।
এখানে একটা বিশেষ ঘটনা রয়েছে, সেটা হচ্ছে ক্রাঞ্জ অ্যানাটমি। এটা মনে রাখতে হবে, ক্রাঞ্জ অ্যানাটমি। ক্রাঞ্জ অ্যানাটমি কাকে বলে? এই ক্রাঞ্জ কথার অর্থ হচ্ছে রিং। এটা একটা জার্মান কথা, এর অর্থ হচ্ছে রিং, রিং অ্যানাটমি। এই জিনিসটা কি? এই সকল উদ্ভিদের পাতায় এক ধরনের গঠন দেখা যায়। সেটা কেমন? প্রথমে থাকে ধরো ভাস্কুলার বান্ডিল বা সংবহন কলা। এখানে সংবহন কলা রয়েছে, যেটা ভাস্কুলার বান্ডল। একে ঘিরে, এটা ভাস্কুলার বান্ডল, তাকে ঘিরে বান্ডল শীথ সেল, বান্ডল শীথের কোষ থাকে। তাকে ঘিরে আবার মেসোফিল সেল থাকে। এটা এয়ার, বায়ু। তাহলে গঠনটা কেমন? প্রথমে ভাস্কুলার বান্ডল, তাকে ঘিরে বান্ডল শীথ, তাকে ঘিরে মেসোফিল। এবার কি? এই যে বান্ডল শীথ, এর ক্লোরোপ্লাস্টগুলো বড় হয়, কিন্তু কোনো গ্রানা থাকে না, নো গ্রানা। আর মেসোফিল সেল, এর ক্লোরোপ্লাস্টগুলো ছোট হয়, কিন্তু এখানে গ্রানা থাকে। তাহলে পাতার দুরকম গঠন দেখা যাচ্ছে ক্লোরোপ্লাস্টের ভিত্তিতে। এই দুই রকম গঠন বিশিষ্ট পাতাকেই বলা হয় ক্রাঞ্জ অ্যানাটমি। এই যে গঠনটা দেখা যায় সেটাই ক্রাঞ্জ অ্যানাটমি। অ্যাকচুয়ালি রিংয়ের মতো গঠন হয়। তাহলে এখানে যে রিয়াকশানগুলো হয়, সেই রিয়াকশানগুলো কেমন পরপর যেভাবে ঘটে সেটা আমরা দেখব। নর্মাল যে প্রসেস, সেই প্রসেসে কি হয়? বায়ু থেকে CO2 প্রবেশ করে এই মেসোফিল সেল এইখানটায় ক্লোরোপ্লাস্টে আসে। এই সময়ে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, নামটা মনে রাখতে হবে, PEPA, ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, এর সঙ্গে এই CO2 যুক্ত হয়ে প্রথম যেটা গঠন করবে সেটা হচ্ছে 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড প্রথম স্থায়ী যৌগ হিসেবে উৎপন্ন করে, সেই জন্য এটা C4 সাইকেল। এরপরে এটা খুব সহজেই অ্যাসপারটেট এবং ম্যালেট, অ্যাসপারটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এই দুটোতে ভেঙে যায় যথাক্রমে ট্রান্সঅ্যামাইনেজ এবং ম্যালেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রভাবে। এরপরে এই দুটোও কিন্তু 4C, এটাও 4C, এটাও 4C, 4 কার্বনযুক্ত পদার্থ। এরপরে এই ম্যালেট অর্থাৎ ম্যালিক অ্যাসিড মেসোফিল সেল থেকে এটা কোথায় প্রবেশ করে? বান্ডল শীথ সেল, সেখানে ম্যালেট প্রবেশ করে ম্যালেট কি করে? CO2কে রিলিজ করে দেয় এবং পাইরুভেট গঠন করে। CO2 রিলিজ করলেই পাইরুভেট তৈরি হয়ে যাবে। এই CO2 অ্যাকসেপ্টার কে? CO2 অ্যাকসেপ্টার হচ্ছে RUBP। সে CO2কে অ্যাকসেপ্ট করে গঠন করে PGA, তারপরে আবার কেলভিন সাইকেল চলতে থাকে, পুনরায় RUBP এটা উৎপাদন হবে। এখান থেকে তৈরি হয় সুক্রোজ, যেটা ভাস্কুলার বান্ডলে ট্রান্সপোর্ট হয়, এরপর সেখান থেকে সব দিকে ছড়িয়ে পড়বে। আর এই যে পাইরুভেট, এই পাইরুভেট বান্ডল শীথ সেল থেকে এটা ব্যাক করে
কোথায়? মেসোফিল সেলে। মেসোফিল সেলে প্রবেশ করে এটা দেখো পাইরুভেট, এটা ফসফোএনল পাইরুভিক অ্যাসিড বা ফসফোএনল পাইরুভেট, তার মানে কি যুক্ত হলো? এটিপি। তার মানে এখানে পাইরুভেট কাইনেজ, এই এনজাইমটা লাগে, এটিপি থাকলে কাইনেজ হয়, পাইরুভেট কাইনেজ এর প্রভাবে পুনরায় ফসফোএনল পাইরুভিক অ্যাসিড তৈরি করে, যেটা আবার ব্যবহার হতে পারে। তাহলে এইটাই হচ্ছে C4 সাইকেল। এবারে C4 সাইকেলের একটু গুরুত্ব আছে। গুরুত্বটা কি? এখানে দেখো CO2 দুবার ব্যবহৃত হয়, সেই জন্য এর প্রোডাকশন এফিসিয়েন্সি অর্থাৎ উৎপাদন ক্ষমতা বেশি হয় নর্মাল C3 সাইকেলের থেকে, কারণ CO2 দুবার ইউজ হয় এখানে, এক। আর 2 নাম্বার হচ্ছে যে যদি সালোকসংশ্লেষের লেভেলটা, সালোকসংশ্লেষের সময় যদি CO2 লেভেলটা কম থাকে তাও এই প্রসেসটা চলে। CO2 কম হলেও সালোকসংশ্লেষটা চলে, সালোকসংশ্লেষ চলে। কেন? এই যে ম্যালিক অ্যাসিড, তার মধ্যে CO2 আছে, এটা ভেঙে CO2 তৈরি করবে, সেটা আবার সালোকসংশ্লেষে কাজে লাগবে। তাহলে CO2 কম হলেও সালোকসংশ্লেষটা কন্টিনিউ হয়। তাহলে এইটা হচ্ছে C4 সাইকেল। CO2 প্রবেশ করবে, ফসফোএনল পাইরুভিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে প্রথম স্থায়ী যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড প্রথম তৈরি হয় বলেই এটাকে C4 সাইকেল বলে। তাহলে এটা C4 সাইকেলের ব্যাখ্যা।